প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এবছরে জিলেট পরীক্ষার মধ্যে দিয়ে তোমরা ল্যাটারাল এন্ট্রি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ব্যাচেলর অফ ফার্মাসিতে ভর্তির জন্য পরীক্ষা দেওয়ার পরে তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে গিয়েছিলে, কিন্তু অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছিলে কবে হবে জিলেটের কাউন্সেলিং। হ্যাঁ, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জিলেট 2024-এর কাউন্সেলিং তার নোটিফিকেশন হয়ে গেল এবং সেই সঙ্গে জিলেট 2024-এর কাউন্সেলিংয়ের যে নির্ঘণ্ট বা সময়সূচি বা শিডিউল সেটিও ডিক্লেয়ার হয়ে গেল। আমরা আজকে প্রথমেই জিলেট 2024-এর কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশন তার যে শিডিউল, সেই শিডিউলটা এক নজরে একবার দেখে নিই। প্রথমেই এই জিলেট 2024-এর র্যাঙ্ক হোল্ডার যারা আছে, তোমাদেরকে প্রথমেই তোমাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য। রেজিস্ট্রেশন করার পরে একটি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পরেই কিন্তু তোমরা চয়েস ফিলিং পোর্টাল তোমাদের জন্য ওপেন হবে এবং তোমরা দেখতে পাবে কোন কোন ইনস্টিটিউটগুলিতে তুমি তোমার যে ক্যাটাগরি, তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিলমেন্টের মধ্যে দিয়ে কোন কোন ইনস্টিটিউটে তুমি চয়েস দিতে পারবে তার লিস্ট তুমি সেখানে দেখতে পাবে। এই রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং এই কাজটি চলবে 3rd অক্টোবর 2024 থেকে 6th অক্টোবর 2024 পর্যন্ত, অর্থাৎ সর্বসাকুল্যে এই 4 দিন হচ্ছে রেজিস্ট্রেশন, ফিজ পেমেন্ট এবং চয়েস ফিলিং করা যাবে। এই চয়েস ফিলিং করার পর 5 এবং 6, 5th অক্টোবর এবং 6th অক্টোবর এই দুটি দিন চয়েস ফিলিংও যেমন করা যাবে, সঙ্গে সঙ্গে তোমাদের যে চয়েস ফিলিং এর লিস্ট তাকে লক করা যাবে, অর্থাৎ তোমাদেরকে ওই দিনে তোমরা এই দুটি দিনে কেবলমাত্র লক করতে পারবে। এই 5 তারিখের আগে, 5th অক্টোবরের আগে তোমরা কিন্তু তোমাদের চয়েস লক করতে পারবে না, ওই বটনটি এনেবল থাকবে না। তোমাদের সেফটির জন্য এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। এরপরে হচ্ছে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে। তোমরা যে চয়েস ফিলিং দিলে, তোমাদের যে র্যাঙ্ক, তোমাদের মেরিটের ভিত্তিতে তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে। এই সিট অ্যালটমেন্ট হবে 8th অক্টোবর 2024। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই অ্যালটমেন্ট রেজাল্ট যখন বেরিয়ে গেল, আমরা দেখতে পাবো লগ ইন করার মধ্যে দিয়ে যে আমাদের কোন ইনস্টিটিউটে সিট পেলাম। এই সিট দেখার পরে তার যে সিটটি আমি কিন্তু যে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার সেটি ডাউনলোড করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি সিট অ্যাকসেপ্টেন্স ফি অর্থাৎ প্রভিশনাল সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করছি। তাহলে সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করা যাবে 8th অক্টোবর থেকে 15th অক্টোবর, 8 দিন ধরে এই প্রসেসটি করা যাবে। অ্যাকচুয়ালি ঠিক যখন দুর্গোৎসব চলবে সেই সময় এই প্রসেস চলবে, তাই শুধুমাত্র 8th অক্টোবর 2024 থেকে 15th অক্টোবর 2024 পর্যন্ত শুধু অনলাইনে এই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করা যাবে এবং তৎপরবর্তী তোমরা তোমাদের যে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে অবশ্যই নিজের কাছে রাখবে। এবার এর পরের যেটি আছে সেটি 13th অক্টোবর থেকে 15th অক্টোবর, এই 3 দিন তোমাদেরকে তোমাদের যে অ্যালটেড ইনস্টিটিউট, তোমাকে যে অ্যালটমেন্ট হবে ফার্স্ট রাউন্ডে সেই ইনস্টিটিউটকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে সেখানে সমস্ত ডকুমেন্ট লিস্ট নিয়ে পৌঁছাতে হবে। এই বিষয়ে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো সবিস্তার আরও রাখছি। তবে এখানে এইটুকু বলে দেওয়া যে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্টের পরে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে সেখানে যার ক্ষেত্রে যেমনটি প্রযোজ্য, অর্থাৎ নো আপগ্রেডেশন বা ইএস আপগ্রেডেশন ফরম্যাটটিও সঙ্গে নিয়ে যেতে হবে। যাদের চয়েস লিস্টের 1 নম্বর চয়েসে অ্যালটমেন্ট পেয়ে যাবে তাদের ভর্তি হওয়াটা বাধ্যতামূলক, সেই জন্য তাদের নো আপগ্রেডেশন ফরম্যাটটা নিয়ে যেতে হবে অন্যান্য ডকুমেন্টের সঙ্গে, কারণ সে আর কোনোভাবে আপগ্রেডেশন করতে পারবে না। তাই তাকে নো আপগ্রেডেশন নিয়ে গিয়ে ভর্তি প্রসেস বা অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। আর যদি কেউ কমপ্লিট না করে তাহলে পুরো এই কাউন্সিলিং সিস্টেম থেকেই বাইরে হয়ে যাবে। অন্যদিকে 2 বা তার নিচের যে চয়েসে যারা পাবে, যাদের অ্যালটমেন্ট হবে, তাদের কাছে একটি অপশন থাকবে সেটি আপগ্রেডেশনের জন্য। তাই ইএস আপগ্রেডেশন ফরম্যাট তাদেরকে অন্যান্য ডকুমেন্টের সঙ্গে নিয়ে যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ওই ফর্মটা সাবমিট করতে হবে। সেখান থেকে ইনস্টিটিউট থেকে যেখানে ভেরিফাইং অথরিটিরা থাকবেন তারা তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেলে তারা তোমাদের কম্পিউটার জেনারেটেড একটি পেপার দেবে, সেই পেপারটা নিতে কিন্তু তোমরা অবশ্যই ভুলবে না, যেখানে উল্লেখ থাকবে যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে এবং তুমি অপ্ট করেছো ফর পসিবল আপগ্রেডেশন, এই কথাটা কিন্তু সেখানে লেখা থাকবে। এই কাগজ কিন্তু তোমাদের নিয়ে নেওয়া দায়িত্ব। সেকেন্ড রাউন্ডে, এরপরে ফার্স্ট রাউন্ডে যারা সিট পাবে না তাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। অন্যদিকে যারা আপগ্রেডেশন দিল তাদেরকেও অপেক্ষা করতে হবে সেকেন্ড রাউন্ডে তাদের কোনো আপগ্রেড হচ্ছে কি না। যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি বা পাবে না তারাও হচ্ছে সেকেন্ড রাউন্ডে গিয়ে কোনো সিট পেতে পারে তার চয়েস অনুযায়ী। সেকেন্ড রাউন্ডে কিন্তু আলাদা করে কোনো চয়েস ফিলিংয়ের বিষয় থাকবে না। চয়েস ফিলিং কেবলমাত্র ওই ফার্স্ট রাউন্ডের আগেই হচ্ছে চয়েস ফিলিং একবারই মাত্র হবে।
এই সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর যে ডেট দেওয়া হয়েছে 17 অক্টোবর 2024 রেজাল্ট বেরোবে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে একইভাবে ফার্স্ট রাউন্ডে যারা সিট পায়নি বা পেলো না তারা যদি সেকেন্ড রাউন্ডে সিট পায় তাহলে তাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা জমা করতে হবে অনলাইনে, এবং তারপরে তাদেরকে তাদের প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটি সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে তাদেরকে নির্দিষ্ট ইনস্টিটিউটে যে ইনস্টিটিউটে অ্যালট হবে সেই ইনস্টিটিউটকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। অন্যদিকে যাদের আপগ্রেডেড হবে তারাও হচ্ছে তাদের নতুন যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাবে। যদি অ্যাডমিশন হতে না চায় তাহলে তাদের ওই ইনস্টিটিউটে কোনো যাওয়ার দরকার নেই। এটা এই শিডিউল এখানে দেওয়া হয়েছে। এই যে প্রক্রিয়া সেকেন্ড রাউন্ড রেজাল্ট বেরোনোর পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা এই প্রসেসটা হবে সেটি হবে 18 অক্টোবর 2024 থেকে 20 অক্টোবর 2024। এই 3 ডেজের শিডিউল এখানে রাখা হয়েছে। এটি হলো জিলেট 2024 এর যে শিডিউল কাউন্সিলিং এর সেই শিডিউল এখানে রাখা হয়েছে। এই দুটি রাউন্ডের মধ্যে দিয়ে কিন্তু এবছরের যে জিলেটের কাউন্সিলিং সেটি সমাপ্ত হবে। বন্ধুরা, এই জিলেট 2024 এর যে কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করবে তার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি কিন্তু জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তাই প্রথমেই তোমরা এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার সময় শিডিউল দেওয়ার সময় যেমন বললাম রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন ফি জমা করার পরে চয়েস ফিল করতে হবে। সেকেন্ড হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ফর রেজিস্ট্রেশন কারা করতে পারবে এখানে বলা হয়েছে। এটি যে 1.0 এই কলামের সি কলামে যেটি বলা হয়েছে এখানে ক্যান্ডিডেট হু মিট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া and have secured a general merit rank GMR in 2024 are eligible to register for counseling। অর্থাৎ তোমরা যারা এখানে জিলেট 2024 এর যে এন্ট্রান্স তাতে অংশগ্রহণ করেছিলে এবং যে র্যাঙ্ক পেয়েছো, তোমার যে জিএমআর তোমার এসছে সেই জিএমআর এর ভিত্তিতে তুমি এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। ঠিক এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে অনেকেই ওবিসি এ বা ওবিসি বি বা এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট এই ধরনের বা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা তোমাদের যে ক্যাটাগরি র্যাঙ্কও থাকবে, বাট এই ক্যাটাগরি র্যাঙ্কটার উপর তোমাদের সিট কিন্তু অ্যালোকেশন হবে না। তোমার যে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক তার ভিত্তিতে তোমার সিট অ্যালটমেন্ট হবে। অবশ্যই এর গুরুত্ব আছে যারা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বিলং করছো, সেই ক্যাটাগরিতে তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক দিয়ে তুমি ওই ক্যাটাগরিতে কত নম্বর জায়গায় আছো সেটাই বোঝা যাবে, এবং ঠিক ওই ক্যাটাগরিতে সমস্ত ইনস্টিটিউট মিলে যদি অতগুলি সিট থেকে থাকে তাহলে তোমার যে র্যাঙ্ক থাকছে ক্যাটাগরিতে ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত যে ক্যান্ডিডেট তারা পাওয়ার পরেই তুমি পেতে পারবে। তাই বলা হয় এটাকে ক্যাটাগরিতে তোমার পজিশন বোঝানো হয়ে থাকে। রাউন্ড, এবারে এই রাউন্ড এখানে দুটি রাউন্ড হবে। একটি হচ্ছে ফার্স্ট রাউন্ড বা অ্যালটমেন্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড। এই দুটি মাত্র রাউন্ড এখানে হবে। এখানে বলে যে রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট, রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি অ্যান্ড বলা হয়েছে এখানে পারমিটেড অনলি অ্যাট দ্য স্টার্ট অফ রাউন্ড 1। অর্থাৎ বলা হয়েছে যে কেবলমাত্র রাউন্ড 1 যখন শুরু হবে তার আগেই তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। রাউন্ড 1 এর পরে রাউন্ড 2 এ কিন্তু আলাদা করে নতুন করে কেউ রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং আর কিছু কিন্তু করতে পারবে না। রেজিস্ট্রেশনটা খুব উল্লেখযোগ্য। এই রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডেটা আমাদেরকে ওখানে ইনপুট দিতে হবে সেই ডেটা কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে যায় বা কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে এটি কিন্তু এডিট অপশন কিছু থাকবে না, এডিট করা যাবে না। তাই খুব যত্নশীল হতে হবে। যে সমস্ত ডেটা যখন ইনপুট দিতে হবে সেগুলি ভালো করে এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু করতে হবে। 2024 যে ইনফরমেশন যেটা দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা করেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে যারা আসছে তাদের কি দিতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস দিতে হবে ইকুইভ্যালেন্ট টু সিজিপিএ ইন টার্মস অফ ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস। অর্থাৎ ফুল মার্কস এবং অবটেন মার্কস, পুরো মার্কস কত এবং তাদের প্রাপ্ত নাম্বার কত এর উপরে পার্সেন্টেজ যেটা সেটা দিতে হবে বা সিজিপিএ ইকুইভ্যালেন্ট করে দিতে হবে। এখানে অরিজিনাল মার্কশিট কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেখানে প্রডিউস করতে হবে। ডিপ্লোমা ইন ফার্মাসি ক্ষেত্রেও একই হবে, পার্সেন্টেজ অফ মার্কস ইকুইভ্যালেন্ট টু সিজিপিএ in terms of full marks and obtained marks. Original mark sheet need to be produced at the time of document verification. অন্যদিকে বিএসসি পাস করে যারা জিলেটে অংশগ্রহণ করেছো তাদের জন্য যেটি বলা হয় যে পার্সেন্টেজ অফ মার্কস ইকুইভ্যালেন্ট টু সিজিপিএ ইন টার্মস অফ ফুল মার্কস অ্যান্ড অবটেন্ড মার্কস, একই কন্ডিশন। অরিজিনাল মার্কশিট হচ্ছে তোমাদেরকে ওখানে দিতে হবে। শুধু বলা হয় যেখানে অনার্স ক্যান্ডিডেট যারা থাকছে শুড কনসিডার মার্কস ইন অনার্স সাবজেক্ট অনলি। অর্থাৎ অনার্স সাবজেক্টের মার্কসটাকে কনসিডার করা হবে তোমাদের ওখানে। এই যে যেটা তোমাদের র্যাঙ্ক এসছে তার ভিত্তিতেই সেটা ওখানে দিতে হবে। এখানে টোটাল ফুল মার্কস অ্যান্ড টোটাল মার্কস 12 কত ছিল সেটা, টোটাল ফুল মার্কস কত এবং টোটাল অবডেট মার্কস কত ছিল 12 সেটা দিতে হবে, এবং ফুল মার্কস অ্যান্ড অবডেট মার্কস ইন ক্লাস 12 ম্যাথমেটিক্স কত ছিল সেটা আলাদা করে
দিতে হবে, এটা বিএসসি ক্যান্ডিডেট যারা তাদের জন্য। এখানে বলা হয়েছে যে এই পার্সেন্টেজ অফ মার্কস কিভাবে বের করবে। তাহলে গ্রেড পয়েন্টে কারো দেওয়া আছে, তাহলে গ্রেড পয়েন্ট যা দেওয়া থাকবে -0.75, গ্রেড পয়েন্ট যা দেওয়া থাকবে -0.75 ইন্টু 10 ইকুয়াল টু যেটা হবে সেটা পার্সেন্টেজ চলে আসবে। এইভাবে কিন্তু এখানে দেখানো আছে। এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে এখানে যে টোটাল 80% বলা হয়েছে। তো 80% মানে কি, এখানে কি হচ্ছে, ফুল মার্কস কত 800, 800, আর অপডেট মার্কস কত, তাহলে 80% হলে 640, এইভাবে হচ্ছে বসাতে হবে। এখানে বলা হয়েছে পেন্ডিং ফাইনাল রেজাল্ট, ইফ দ্য ফাইনাল রেজাল্ট হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড, এখনো ফাইনাল রেজাল্ট যদি কারো ডিক্লেয়ার না হয়ে থাকে, অর দ্য ফাইনাল মার্কশিট ইজ আনঅ্যাভেলেবল, বা ফাইনাল মার্কশিট এখনো পাওয়া যায়নি, দ্য টোটাল ফুল মার্কস, এখানে ভালোভাবে বোঝা আছে, টোটাল ফুল মার্কস শুড বি দ্য সাম অফ, যোগফল অফ ফুল মার্কস ফ্রম অল সাবজেক্টস অ্যাক্রস প্রিভিয়াস সেমিস্টার্স, অর্থাৎ সমস্ত সেমিস্টার্সগুলোর যতগুলো সেমিস্টার হয়েছে সব সেমিস্টারের সব সাবজেক্টের নাম্বার যেগুলো ফুল মার্কস যেটা, সেটা যোগ করলে ফুল মার্কস আসছে। আর বলা হয়েছে দ্য অবডেন মার্কস শুড বি দ্য সাম অফ অল অবডেন মার্কস, অর্থাৎ সমস্ত সেমিস্টারে প্রতিটা সাবজেক্টে যা যা নাম্বার পেয়েছিল সেগুলোর সমস্ত যোগফল করে যেটা হবে সেটাই হবে ফুল অবডেন মার্কস। এটা কিন্তু এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চয়েস ফিলিং এর ক্ষেত্রে কতগুলো ডাইরেকশন দেওয়া আছে। চয়েস ফিলিং তো প্রথমেই বলা হয়েছে যে আমরা রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন ফি জমা দেবো, তারপর চয়েস ফিলিং করবো। এই চয়েস ফিলিং আমরা দেখতে পাবো ওখানে যে আমি কোন কোন ইনস্টিটিউট চয়েস দিতে পারবো বা কোন কোন সাবজেক্টে চয়েস দেবো, সব দেখা যাবে ওখানে। সুতরাং আমরা সেই অনুযায়ী চয়েস দেবো। এবং এখানে বলা হয়েছে যে আফটার সিলেক্টিং ইনস্টিটিউট কোর্সেস দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ হার চয়েসেস ইন অর্ডার অফ হিজ হার প্রায়োরিটি, অর্থাৎ যেমন করে আমি 1, 2, 3, 4 করে যেভাবে চাই, ভালো আমি মনে করছি সব থেকে যেটা ভালো সেটা উপরে রাখছি, অ্যাড করে এভাবে পরপর করে সাজাতে পারবো। ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস, কোনো ক্যান্ডিডেট যদি কোনো চয়েস না দেয় তাহলে অবভিয়াসলি তার কোনো সিট অ্যালটমেন্ট হবে না বা সে কোনো সিট পাবে না। Candidate must be very judicious and cautious while selecting the choice. Candidates are advised to select maximum all possible institute branches. অনেকে বলবে যে স্যার চয়েস কতগুলো দেওয়া যাবে, কেউ তোমাদেরকে বুদ্ধি দেবে যে চয়েস 20টা দেওয়া যাবে বা 30টা দেওয়া যাবে না। যতগুলি ইনস্টিটিউট তুমি এলিজেবল, তোমাকে যখন দেখাবে ওখানে যতগুলি ইনস্টিটিউট যতগুলি সাবজেক্ট তুমি এলিজেবল, চাইলে তুমি সমস্ত ইনস্টিটিউট এবং সমস্ত সাবজেক্টগুলোতে সেই এলিজেবল সাবজেক্টগুলোতে তুমি কিন্তু তোমার চয়েস দিতে পারবে। সুতরাং এখানে কোনো লিমিটেশন থাকছে না। দিস এনশিওরস দ্যাট he always gets an allotment. The candidate may opt for upgradation after accepting current allotment. অর্থাৎ আমি আগে বলেছি যাদের 1 নম্বর চয়েসে অ্যালটমেন্ট হয়ে যাবে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে, অথবা সিস্টেম থেকে কুইট হয়ে যাবে, বেরিয়ে যাবে। অন্যদিকে 2 বা তার নিচের চয়েসে যদি অ্যালটমেন্ট হয়ে থাকে তারা আপগ্রেডেশনের সুযোগ পাচ্ছে, সুতরাং ডকুমেন্টের সঙ্গে তারা আপগ্রেডেশনও দিতে পারবে। লকিং, চয়েস লকিং এর ক্ষেত্রে বলেছে ক্যান্ডিডেট মাস্ট লক হিজ হার চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্সড ডেট। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক প্রিন্ট আউট অফ হিজ হার লক চয়েস। নিজেদের যে চয়েস করবে সেই চয়েস লক করার পরে প্রিন্ট আউট অবশ্যই নেবে এবং সেটা ভ্যালিড হবে। এটা কোনো রকম যদি সমস্যা হয় তাহলে শো করা যাবে। ইফ এ ক্যান্ডিডেট ফেলস forgot to lock his her choice within the pre-announced deadline, his her last saved choice will be considered final and will be locked automatically after the scheduled date and time. নির্দিষ্ট যে সময় লকের টাইম দেওয়া হয়েছে সেই লকের সময় যদি লক না করা হয় তাহলে ফাইনাল একদম এন্ডে গিয়ে তার অটো লক হয়ে যাবে লাস্ট সেভ চয়েস। বাট সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না যে তুমি সেভ চয়েস যতগুলি সেভ করে গেছিলে সবগুলি আছে কিনা বা আদৌ সেভ করেছিলে কিনা, তুমি বুঝতে পারবে না। পরবর্তীকালে যদি এমন ঘটনা ঘটে, এই যেখানে বলা আছে if a candidate neglects to save his her choices by the predetermined deadline, his her unsaved choice will be discarded. As a result, she will not receive any admission allocation. অর্থাৎ যদি তুমি ভাবলে যে আমার তো দেওয়াই আছে চয়েস, তাহলে অটো লক হয়ে যাবে। বাট দেখা গেল যে তুমি somehow কোনোভাবে তুমি সেভ করে রাখোনি, দেন তোমার চয়েস লিস্টে কিছুই থাকলো না, সুতরাং তুমি কোনো আর অ্যালটমেন্টও পাবে না। সুতরাং আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে তোমরা নিজের হাতে নিজেদের লাস্ট সেভ চয়েস অর্থাৎ পুরো লিস্টটা দেখে নিয়ে সেটাকে সেভ করবে এবং তারপরে লক করবে। লক করার পরে অবশ্যই সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট নিয়ে নেবে। এরপরে ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট অ্যালটমেন্ট হবে, রেজাল্ট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, সেই শিডিউল বলে দিয়েছি। সমস্ত ডকুমেন্টের লিস্ট কি কি রয়েছে সেটা আমরা আসছি। সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাদের জমা করতে হবে 5000 সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। এটা তোমরা 5000 যদি জমা না করো তাহলে তোমাদের যে প্রভিশনাল সিট অ্যাকসেপ্টেন্স যে লেটার সেটাকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না। তোমাদের এই অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর তোমাদেরকে নির্দিষ্ট তোমার যে অ্যালটেড ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখানে ডকুমেন্টের যে লিস্ট দেওয়া রয়েছে
ডকুমেন্টের লিস্ট আমরা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর বলে যে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার অ্যান্ড র্যাঙ্ক কার্ড। তাহলে র্যাঙ্ক কার্ডটা এবং অ্যালটমেন্ট লেটার এই দুটোকে তোমাদের নিয়ে যেতে হবে। ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট নিয়ে যাও তোমাদের ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য। মার্কশিটস অফ অল ডিপ্লোমা বিএসসি সেমিস্টার্স এগুলো ইফ অ্যাভেলেবেল যদি থাকে সেগুলো তোমাদের সব নিয়ে যেতে হবে। ইউনিক অ্যালটমেন্ট আইডি, তোমরা এই যখন অ্যালটমেন্ট হবে তখন তোমার ইউনিক অ্যালটমেন্ট আইডি একটা পাবে। সেই আইডিটা কিন্তু কারোর সাথে কোনো রকমভাবে তো শেয়ার করবে না। যদি ইনস্টিটিউটে ভর্তি হও তখনই সেখানে কিন্তু সেই অফিসিয়ালদের সাথে শেয়ার করবে। রেজিস্টার্ড মোবাইল ফোন ফর রিসিভিং ওটিপি, তোমার যখন অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে যে মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই সেটা তোমাকে নিয়ে কাউন্সেলিং সেন্টারে ঢুকতে হবে। উল্লেখযোগ্য যে এই কাউন্সেলিং সেন্টারে যখন যাবে তোমাদের সঙ্গে তোমাদের অভিভাবক সঙ্গে থাকলেও ফোনটা যদি তার কাছে থাকে তাহলে তুমি অসুবিধায় পড়ে যাবে। সুতরাং ফোনটা নিয়ে তোমাকে সেন্টারের ভেতরে ঢুকতে হবে, যেখানে অভিভাবকদের কিন্তু কোনোভাবে প্রবেশাধিকার থাকবে না। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট যে প্রোফর্মা যেভাবে দেওয়া ছিল সেই প্রোফর্মা অনুযায়ী তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট সঙ্গে ওখানে নিয়ে যেতে হবে। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এই সমস্ত ক্যান্ডিডেট যারা থাকবে ওবিসি এ বি কে কিন্তু অবশ্যই এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ইতিমধ্যে যদি কেউ এনসিএল সার্টিফিকেট বের করতে না পেরেছেন তাহলে তারা যদি কোনো সিট পেয়ে থাকে সেই সমস্ত ক্যান্ডিডেটদের সিট কিন্তু ফার্স্ট রাউন্ডে ক্যান্সেল হয়ে যাবে এবং ওখানে যারা ভেরিফাইং অথরিটি থাকবে তারা তোমাদের ওখানে জেনারেলে কনভার্ট করে দেবে এবং সেকেন্ড রাউন্ড ওয়েট করতে হবে। তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হিসাবে তোমার যে দেওয়া চয়েস সেই চয়েস থেকে কোনো কলেজ পেয়ে যাও তাহলে পেতে পারো, এইভাবে দেওয়া হবে। সুতরাং এনসিএল না থাকলে কিন্তু তাদের ফার্স্ট রাউন্ডের সিটটি ক্যান্সেল হয়ে যাবে। এসসি এসটি তাদের হচ্ছে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট হচ্ছে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই সেখানে প্রডিউস করতে হবে। এখানে উল্লেখযোগ্য যে ওবিসি ক্যান্ডিডেট যাদের সার্টিফিকেট 31শে ডিসেম্বর 2009 আগে ইস্যু হয়েছিল তাদেরকে তো রিভ্যালিডেট করাতেই হবে, নতুন হতে হবে, অর্থাৎ মানে 1 এপ্রিল 2024 এর পরের যে কোনো ডেটের হতে হবে। এখানে বলেছে সাবমিশন অফ ডকুমেন্টস, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অরিজিনাল ডকুমেন্টস সাচ অ্যাজ দ্য অ্যালটমেন্ট লেটার, লক চয়েস, আপগ্রেডেশন লেটার, প্রভিশনাল অ্যাডমিশন লেটার অ্যান্ড ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট, স্ক্রিনশট এবং বলেছে ফটো ডকুমেন্টস আর নট ভ্যালিড। কোনোভাবে কোনো যদি স্ক্রিনশট বা ইত্যাদি না থাকে সেটা কিন্তু ভ্যালিড হবে না। অন্যদিকে তোমাদের সহায়তার জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে, সেই হেল্প ডেস্কে তোমরা এখানে ফোন করতে পারো 18001234 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। অন্যদিকে এখানে একটি ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতে বলা হয়েছে info@wbjebb.in, এই হলো মেল আইডি। এখানে কোনো প্রয়োজন তোমরা মেলও করতে পারবে। রিফান্ড অ্যান্ড উইথড্রয়াল, সিট অ্যাকসেপ্টেন্স ফি উইল বি ট্রান্সফার্ড টু দ্য অ্যাডমিটেড ইনস্টিটিউট। তুমি যে ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবে সেখানে এই টাকাটা চলে যাবে। তুমি যে 5,000 টাকা দিলে তাহলে পুরো টাকা লাগবে না, তার থেকে 5,000 টাকা তোমাদের কম লাগবে। অল ই কাউন্সিলিং রাউন্ড হয়ে যাওয়ার পরে ক্যান্ডিডেট হু উইশ টু ক্যান্সেল অ্যাডমিশন মাস্ট অ্যাপ্লাই ডাইরেক্টলি টু দ্য ইনস্টিটিউট। যখন অ্যাডমিশন হয়ে যাওয়ার পর যদি ক্যান্সেল করতে চায় কেউ তাহলে ইনস্টিটিউটকে অ্যাপ্লাই করতে হবে যে আমি এখানে পড়বো না বা আমি ছেড়ে দেবো। তারপর যদি তারা টাকা ফেরত দেয় সেটা দিতে পারে। এই ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বলা হয়েছে অ্যাজ WBJEB হ্যাজ নো লাইবিলিটি ইন দিস ম্যাটার। ভর্তি হয়ে যাওয়ার পরে আর ফেরত দেওয়ার পরে WBJE এর কোনো হাত থাকবে না। ক্যান্ডিডেট হু হ্যাভ পেড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি বাট উইথড্র ডিউরিং দ্য সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ড, তারা যারা যখন সিট অ্যালটমেন্ট হয়েছে অ্যাকসেপ্টেন্স পিরিয়ড রয়েছে সেই সময় যদি কেউ উইথড্র করে নেয় তাহলে তাদের কিন্তু টাকাটা ফেরত পেয়ে যাবে, সেটা 60 থেকে 90 দিনের মধ্যে ফেরত পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে ভর্তি হয়ে যাওয়ার পরে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি বাট নাইদার কমপ্লিট অ্যাডমিশন প্রসেস নর উইথড্র করেনি আর অ্যাডমিশন প্রসেসও কমপ্লিট করেনি, তারা হচ্ছে এলিজেবল রিফান্ডের জন্য সাবজেক্ট টু কারেন্ট রিফান্ড রেগুলেশন, যার নিয়ম কানুন আছে সেই অনুযায়ী ক্যান্ডিডেটস মাস্ট ফলো দ্য রিফান্ড রুলস পাবলিশড ইন দ্য নোটিস সেকশন অফ দ্য বোর্ডস ওয়েবসাইট। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে এবং এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, সুতরাং সেটা দেখে এলেও আপনারা করতে পারবেন। আগে কাউন্সিলিং হোক, তার পরবর্তীকালে আপনাদের এই সহায়তার জন্য সেই ভিডিওটাও দেওয়া রয়েছে। এখানে আরো কিছু সংযোজন রয়েছে। ক্যান্ডিডেট আনএবল টু প্রেজেন্ট দ্য ফাইনাল সেমিস্টার মার্কস যদি না দিতে পারে, ফাইনাল সেমিস্টার মার্কসের যদি না দিতে পারে সেক্ষেত্রে 1 নম্বর বলছে দে মিট দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসড অন আর্লিয়ার সেমিস্টার্স। আগের যে সেমিস্টারগুলো রয়েছে সেই অনুযায়ী তাদের পুরো মার্কস দেওয়ার কথা আগেই বলেছি, রেজিস্ট্রেশনের সময় কিভাবে দিতে হবে। দেয়ার আর নো পেন্ডিং ব্যাকলগস ইন এনি আর্লিয়ার অড সেমিস্টার, কোনো অড সেমিস্টারে কিন্তু তাদের কোনো ব্যাকলগ থাকা চলবে না। দে সাবমিট অ্যান আন্ডারটেকিং দ্যাট দে হ্যাভ অ্যাপিয়ার্ড for the final semester exam and will provide the mark sheet by the institute deadline. Failure or meet these requirements will result in admission cancellation and the candidate will bear full responsibility. যারা ফাইনাল রেজাল্ট সাবমিট করতে পারবে না তাদেরকে একটা দেখে ডিক্লারেশন দিতে হবে যে আমরা আমাদের ফাইনাল রেজাল্ট পাইনি, সুতরাং পাওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট করবো, যদি সাবমিট না করতে পারি তাহলে আমার অ্যাডমিশন ক্যান্সেল হবে, এই বলে ওখানে কিন্তু একটা তোমাদের ডিক্লারেশন দিতে হবে যাদের মার্কশিট সঙ্গে থাকবে না। এই হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা
আয়োজিত যে জিলেট 2024 যেটি হয়ে গেছে, যার র্যাঙ্ক দিয়েছিল তার কাউন্সিলিং এর বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করলাম। এরপর তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমাকে তোমরা ফেসবুকে ফলো করতে পারো, এডু হেল্প দুর্গাপুর এই নামে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবে। ইনস্টাগ্রামে আমাকে পাচ্ছ তোমরা ফাল্গুনি_মুখোপাধ্যায় এই নামে। আমাকে তোমরা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে। আমার হোয়াটসঅ্যাপ বা কল নাম্বার 9474187519। আজকে তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে এই ভিডিও এপিসোড শেষ করব। বলবো প্রত্যেকে ভালো থাকবে এবং অপেক্ষা করবে আমাদের আরো নতুন নতুন এপিসোডের জন্য। ধন্যবাদ।